আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে বলেছে ষোড়শ মহাজনপদের আমলে কৃষিকাজ ছিল প্রধান জীবিকা। 2 মহাজনপদগুলি যুদ্ধের কাজে লোহার অস্ত্র ব্যবহার করত। 3 এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন হরিসেন। 4 ওয়ার কথার মানে শহর। 5 গাথা সপ্তশতী প্রাকৃত ভাষায় লেখা। 6 বৌদ্ধরা লেখাপড়া শিখত বিহার বা সঙ্গে। 7 ঋগ্বেদের ভাষা ইন্দো ইরানীয় ছিল বলে মনে করা হয়। 8 দেবে মাদুরাই নগরীতে 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল। 9 পুরাণ সংখ্যায় 18টি। 10 পঞ্চতন্ত্র একটি নীতিগল্পের সংকলন। আচ্ছা, এখানে ইন্দো ইরানীয় বা ছান্দোস ছিল বলে মনে করা হয়। 11তে দিয়েছে সুমেরের লিপিকে ইংরেজিতে বলে কিউনিফর্ম লিপি। 12 ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন মিনান্দার। 13 পার্থীয়রাই ভারতীয় উপমহাদেশে পল্লব নামে পরিচিত। আর 14 বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধা শিল্প গড়ে উঠেছিল। 2 আছে ঠিক না ভুল। আয়তে দিয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাসে প্রথম নগর দেখা যায় হরপ্পা সভ্যতায়। ঠিক। 2 বারাণসীর ভাস্কর্য আর অন্যান্য শিল্প ছিল বিখ্যাত। ভুল। 3 নালন্দা মহাবিহারে যে কোনো ধর্মের আর বর্ণের ছাত্ররা পড়তে পারত না। ভুল। 4 চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো। ঠিক। 5 বিন্দুসার উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। ভুল। 6 পল্লবরা চলন্ত ঘোড়ায় বসে পেছনে ঘুরে তীর ছোড়ার কায়দা চালু করে। ঠিক। 3 স্তম্ভ মেলানো। আয়তে আছে কুমারজি ভাবে এফ সংস্কৃত আর চেনা 2 ভাষাতেই দক্ষ ছিলেন। 2 ফার্সিয়ান। 2 বছর তাম্রলিপ্তিতে ছিলেন। 3 মহাবলীপুরম রথের মতো মন্দির। 4 সোনার মুদ্রা দিনার। 5 মণিমেখলাই তামিল মহাকাব্য। আর 6 সংঘগুলি হবে শ্রেণীগণ ইত্যাদি নামে পরিচিত ছিল। 4 1 নম্বরের উত্তর এগুলো পূর্ণ বাক্যে দিতে হবে। আয়তে বলেছে নালন্দা মহাবিহারের একজন পণ্ডিতের নাম শিলভদ্র। 2 প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দরনগর কাবেরীপট্টিনাম। 3 বলেছে কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় গিয়েছিলেন। লিখবে গ্রিক দূত আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটার। চন্দ্রগুপ্তের রাজসভায় গিয়েছিলেন। এটা ভুল দেওয়া হয়েছে, এটা লিখবে গ্রিক শাসক সেলুকাসের দূত মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় গিয়েছিলেন। তাহলে কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় গিয়েছিলেন। গ্রিক শাসক সেলুকাসের দূত মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় গিয়েছিলেন। 4 দিয়েছে কুষাণদের প্রধান শাসন কেন্দ্র কোথায় ছিল। এই যে কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল ব্যাকট্রিয়া বা বাল্লিক দেশ। 5 দিয়েছে কিছু কিছু বৌদ্ধ বিহারকে কি বলা হতো। কিছু কিছু বৌদ্ধ বিহারকে মহাবিহার বলা হতো। 6 বলেছে প্রাকৃত কাকে বলে। লিখবে একই ভাষা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে উচ্চারণ করা হয়। এই ঘটনা ছিল প্রকৃত বা আসর। প্রকৃত কথাটা থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলিকে প্রাকৃত বলা হতো। 7 দিয়েছে রামায়ণ কয়টি খণ্ডে বিভক্ত। 7টি। 8 বলেছে পঞ্চম বেদ কাকে বলা হয়। মহাভারতকে। 9 সোয়ানজাংয়ের লেখায় ভারতবর্ষ কী নামে পরিচিত। ইন্দু। 10 দিয়েছে বণিগ্রাম কাকে বলা হতো। লিখবে বণিকদের যে নিজস্ব সংগঠন ছিল গুপ্ত এবং তার পরবর্তী আমলে বণিকদের নিজস্ব সংগঠনকে বণিগ্রাম বলা হতো। 11 বলেছে সুয়ানজাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন। হর্ষবর্ধনের রাজত্বকালে। 12 বলেছে রাজকীয় উদ্যোগে জলসেচ ব্যবস্থার উদাহরণ হলো সুদর্শন হ্রদ। 5 আয়তে আছে দ্বিতীয় নগরায়ন কাক বলতে কি বোঝো। লিখবে যে প্রথম নগরায়নে প্রায় 1000 বছরেরও পরে আবার নগর গড়ে উঠতে দেখা যায়। এই নগরায়ন মূলত হয়েছিল উত্তর ভারতে, বিশেষত গঙ্গা উপত্যকায়। খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ হওয়া এই নগরায়ন দ্বিতীয় নগরায়ন নামে পরিচিত। 2 আছে সেতু বলতে কি বোঝো। লিখবে যে কৃষিকাজের উন্নতির জন্য ভালো সেচ ব্যবস্থা প্রয়োজন। প্রাচীন ভারতীয় উপমহাদেশের শাসকেরা সেদিকে নজর দিতেন। তাহলে নদীর জল সেচের মাধ্যমে ক্ষেতে পৌঁছে দিতে নানা উদ্যোগ নেওয়া হতো। এই জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হতো। 3 বলেছে মৌর্য আমলে প্রাচীন বাংলার 2টি নগরের নাম লেখো। মৌর্য আমলে প্রাচীন বাংলার 2টি নগরের নাম। মৌর্য আমলে প্রাচীন বাংলার কোন কোন অঞ্চলে নগর ছিল বলে জানা যায়। মহাস্থানগড় আর বানগড়। তাহলে 2টি নগর হচ্ছে মহাস্থানগড় আর বানগড়। 4 দিয়েছে চিকিৎসার নানা দিক নিয়ে লেখা 2টি গ্রন্থের নাম চরক সংহিতা আর সুশ্রুত সংহিতা। 6 আয়তে দিয়েছে কি কারণে ব্যাকরণ বই লেখা হয়েছিল আর কে প্রথম ব্যাকরণ লেখেন।
প্রথম ব্যাকরণ লেখেন পাণিনি, তার ব্যাকরণ বইয়ের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। আর কেন লেখা হয় না, ভাষার ব্যবহার হয় কথা বলতে গিয়ে, আবার লিখতে গিয়েও ভাষা লাগে, তবে মুখের ভাষা লেখার ভাষায় অনেক তফাৎ থাকে। মুখের ভাষায় থাকে আঞ্চলিক টান, কিন্তু লিখতে গিয়ে সেসব ব্যবহার করা হয় না, তখন সবাই যাতে পড়ে বুঝতে পারে তেমন ভাষাতেই লেখা হয়। প্রাচীন ভারতীয় মুখের ভাষা লেখার ভাষা আলাদা ছিল। ঋগ্বেদের ভাষা ছন্দস বা ছান্দস ছিল বলে মনে করা হয়। সেই ভাষাতেই সবাই কথা বলতো, কিন্তু ধীরে ধীরে ভাষায় নানা অঞ্চলের টান মিশে যেতে শুরু করে, তাতে নানা অঞ্চলের ভাষা তৈরি হতে থাকে। তাই ভাষা ও তার ব্যবহারকে নিয়মে বাঁধা দরকার, সেই নিয়ম থেকে তৈরি হয় ব্যাকরণ। দুয়ে দিয়েছে অগ্রহার ব্যবস্থা কাকে বলা হয়। লিখবে গুপ্ত আর গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়তো না। গুপ্ত আর গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্য জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি ভোগ দখল করতেন। এইসব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন। তিনি দিয়েছে কোন অঞ্চলকে গ্রিকরা মেসোপটেমিয়া বলতো, এই শব্দটির অর্থ কি। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝখানের অঞ্চলকে গ্রিকরা বলতো মেসোপটেমিয়া। এই শব্দটির মানে দুই নদীর মধ্যবর্তী দেশ। সাতের আয়তে দিয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উপমহাদেশের সঙ্গে বাইরের দেশের অর্থনৈতিক যোগাযোগ সম্বন্ধে যা জানো লেখো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে উপমহাদেশের সঙ্গে বাইরের দেশের বাণিজ্যের যোগাযোগ ছিল। খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 300 অব্দের মধ্যে সেই বাণিজ্যিক যোগাযোগ সব থেকে বেড়েছিল। দক্ষিণ এশিয়ার সঙ্গে মধ্য আর পশ্চিম এশিয়ার ভূমধ্যসাগরীয় অঞ্চলে লেনদেন চলত। জলপথ ও স্থলপথে এই যোগাযোগ হতো। রোম সাম্রাজ্য আর ভূমধ্যসাগরের পূর্ব দিকে চীন ও ভারতের নানা জিনিসের চাহিদা ছিল। এদের মধ্যে সবথেকে বেশি কদর ছিল চীনা রেশমের। তাকলামাকাল মরুভূমিকে এড়িয়ে দুটি পথে চীনা রেশম নিয়ে যাওয়া হতো। ওই পথ দুটি কাশগড়ে গিয়ে মিশত, সেখান থেকে বিভিন্ন পথ পেরিয়ে রেশম পৌঁছত ভূমধ্যসাগরের পূর্ব দিকে এলাকায়। রেশম ছিল ওই স্থলপথগুলি প্রধান বাণিজ্য দ্রব্য, তবে সেই সময় রেশম পথ বলে কোনো নাম ছিল না। অনেক পরে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হতো। এই বিরাট অঞ্চলের কিছু অংশ একসময় পার্থীয়দের দখলে ছিল, পরে কুষাণরা ব্যাকট্রিয়া দখল করেন। তার ফলে রেশম পথের একটা শাখা দক্ষিণ এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়। রেশম বাণিজ্য থেকে কুষাণ শাসকেরা অনেক শুল্ক আদায় করতেন। ওই ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন অঞ্চলের মানুষ উপমহাদেশের উত্তর আর উত্তর পশ্চিম প্রান্তে জড়ো হতেন। দুয়েতে দিয়েছে সম্রাট অশোক আর কনিষ্কের মধ্যে মিল আর অমিল খুঁজে লেখো। মিল লিখবে যে সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। অশোকের আমলে বৌদ্ধ সঙ্গীতি মানে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি আয়োজিত হয়। শাসক হওয়া তথা বৌদ্ধ ধর্ম গ্রহণের পূর্বে অশোক চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন, মূলত তার হিংসাত্মক কাজের জন্য। আর কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক। কনিষ্ক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আয়োজিত হয়। শাসক হওয়ার তথা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পূর্বে কনিষ্ক অতি নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। আর অমিল হচ্ছে সম্রাট অশোক সারা জীবনে একটা মাত্র যুদ্ধ, যা কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত করেছিলেন, এবং পরে তিনি অহিংস নীতি অবলম্বন করেন। সম্রাট কনিষ্ক একাধিক যুদ্ধের মাধ্যমে মধ্য এশিয়া এবং ভারতের বিভিন্ন অঞ্চল দখল করেন। অশোকের আমলে গান্ধার শিল্পের নতুন কোনো শিল্প ঘরানার জন্ম হয়নি। কনিষ্কের আমলে গান্ধার শিল্প ঘরানার সৃষ্টি হয়েছিল। সম্রাট অশোক বৌদ্ধ হিনজান পন্থায় বিশ্বাসী, কনিষ্ক বৌদ্ধ মহাযান পন্থায় বিশ্বাসী। সম্রাট অশোক প্রজাদের ইহলৌকিক আর পারলৌকিক মঙ্গল চিন্তা করে ধর্ম মহামাত্র আর স্ত্রী মহামাত্র নিযুক্ত করেছিলেন, আর কনিষ্ক এরকম কোনো চিন্তা ভাবনা করেননি। আচ্ছা, তিনি দিয়েছে বিদ্যারম্ভ বলতে কি বোঝো আর কয়েকটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখো। গুপ্ত যুগের পরবর্তীকালে অনেকটা আজকের দিনের মতো হাতে খড়ির মতো একটা অনুষ্ঠান শুরু হয়েছিল, তার নাম বিদ্যারম্ভ, বিদ্যাযুক্ত আরম্ভ। 5 বছর বয়সে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অক্ষর পরিচয় হতো। এই পর্যায়ে ছাত্রকে একটি পাঠ্য বইয়াত গণিত পড়ানো হতো। আর কয়েকটি বিখ্যাত শিক্ষাকেন্দ্র পাটলিপুত্র, কনৌজ, উজ্জয়িনী, মিথিলা, তাঞ্জোর, কল্যাণ প্রভৃতি নগরে ছিল।